হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আরআরবি গ্রুপ ডি 2025-এর তোমরা প্রচণ্ড ডিমান্ড করছো যে স্যার একটু কারেন্ট অ্যাফেয়ার্স করে দিন, কারণ আমরা সায়েন্স পাচ্ছি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছি না। বাট তোমাদেরকে এটা জানানোর দরকার যে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা করাই না। সেই জন্য তোমাদের যে কোশ্চেন্সগুলো স্টুডেন্টদের কাছ থেকে আমি কালেক্ট করতে পারছি তার উপরে বেস করে এক্সপেক্টেড কোশ্চেন্স আমি তোমাদের জন্য রেখেছি। ঠিক আছে, এটা যেমন তোমাদের থার্ড শিফটের প্রশ্ন গতকালের। তোমাদের বলছে টাইগার ট্রাম্প সামরিক মহড়াটি প্রধানত কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নিজের অ্যান্সার দেওয়ার চেষ্টাও করো অন্তত। এটা অ্যান্সার হবে তোমাদের ভারত এবং আমেরিকা। দেখো, এটা তোমাদের ট্রাই সার্ভিস বলা হয়, একে ট্রাই সার্ভিস অভ্যাস বা ট্রাই সার্ভিস তোমাদের যুদ্ধাভ্যাস। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাবো এক্ষেত্রে কিন্তু স্থলবাহিনী যেমন কাজ করে তেমন জলবাহিনী কাজ করে, অর্থাৎ নৌবাহিনী যেটাকে আমরা বলবো, এবং তার সঙ্গে আকাশ বা বায়ুবাহিনীও কাজ করে, অর্থাৎ তিন সেনাই কিন্তু এখানে কিন্তু কাজ করে। ঠিক আছে, গেল এয়ার ডিফেন্স সিস্টেম, ল্যান্ড ডিফেন্স সিস্টেম এবং ওয়াটার ডিফেন্স সিস্টেম, বা তোমরা বলতে পারো কোস্টাল ওয়াটার, যাই বলতে পারো, সেগুলো সবই, অর্থাৎ নেভি সিস্টেম যেটা, সেটা কাজ করে। নেক্সট হচ্ছে এটা কিন্তু তোমাদের ফোর্থ অর্থাৎ চতুর্থ এডিশন, এটা অর্থাৎ চারবার চতুর্থতম এটা। ঠিক আছে, ফোর্থ এডিশন। ঠিক আছে, গেল নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট কি, যে এটা কিন্তু তোমাদের দুটো স্থানে হয়। একটা হচ্ছে বিশাখাপত্তনমে হয় এর একটা পার্ট, মানে এবছর হয়েছে আর কি। ঠিক আছে, আর একটা পার্ট তোমাদের হয়েছে কাকিনাড়াতে। ঠিক আছে, এই দুটো পার্টে কিন্তু এই অভ্যাসটা হয়েছে। এই দুটো সেকশন থাকে, একটাকে বলা হয় হারবার সেকশন, একটাকে বলা হয় মানে কোস্টাল সেকশন। তো দুটো পার্টে কিন্তু এই দুটো সেকশন তোমাদের হয়। ক্লিয়ার হয়েছে আশা করি। তো অ্যান্সার আমাদের এখানে কী হবে, এটা জয়েন্ট মিলিটারি, এখানে তোমাদের বলা আছে সামরিক, মানে জয়েন্ট মিলিটারি তোমাদের অভ্যাস, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বলা হয়। ওকে, তো ভারত এবং আমেরিকা। অ্যাকচুয়ালি কী হয়েছে, কালকে আমি তোমাদের যে 9th ডিসেম্বরের যে দিয়েছিলাম, ওইটা তোমাদের দিয়েছিলাম যে মেনলি ফার্স্ট এবং সেকেন্ড এর ওপর বেস করে তোমাদের করানো হয়েছিল। ঠিক আছে, কিন্তু থার্ড শিফটের কোশ্চেন্স আমি তখনও তেমনভাবে পাইনি। আজকে দেখলাম অনেকে আমাকে স্ক্রিনশটও পাঠিয়েছে, অনেকে আমাকে পাঠিয়েছে, তো তার রেসপেক্টে আমি তোমাদের এক্সপেক্টেড কোশ্চেন্স করাচ্ছি। ঠিক আছে, যাতে তোমাদের মিস না যায় কোনোটা। চলো পরেরটাতে। নেক্সট প্রশ্ন, শুটিংয়ের ক্ষেত্রে তোমাদের 2025 সালের মেজর ধ্যানচাঁদ রত্ন পুরস্কার কাকে দেওয়া আছে। এটা আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক দেওয়া হয়, প্রত্যেক বছরই দেওয়া হয় দ্রৌপদী মুর্মু। ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে যে কাকে কাকে দেওয়া হয়েছে। দেখো দেখো, ডি গুকেশকে দেওয়া হয়েছে, উনি চেজ মানে দাওয়াতে। মনু বাকারকে দেওয়া হয়েছে শুটিংয়ে, এখানে শুটিংয়ের জিজ্ঞেস করা হয়েছে, তো অভিনব বৃন্দা, সরি মনু বাকার অ্যান্সার হবে তোমাদের, মনু বাকার। নেক্সট হচ্ছে তোমাদের হরমপ্রীত সিং। ঠিক আছে, হরমনপ্রীত সিং, এনাকে হকিতে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে প্রবীণ কুমার, এনাকে প্যারা অ্যাথলেটিক্স দেওয়া হয়েছে। তো অ্যান্সার এখানে কী হবে, মনু বাকার। চলো পরেরটাতে। দেখো, এই কোশ্চেন্সটা, এই যে সিপিআই এর ওপর কোশ্চেন্স, ঠিক আছে, করাপশন পারসেপশন ইন্ডেক্স। ঠিক আছে, এটা তোমাদের মনে আছে হয়তো, আমি এটা তোমাদের 8 ডিসেম্বর তোমাদের থার্ড শিফটের এই টাইপের একটা কোশ্চেন এসেছিলো। 8 ডিসেম্বর থার্ড শিফটের আমি তোমাদের যে রিভিউ দিয়েছিলাম, 8 ডিসেম্বর থার্ড শিফটের যে এক্সপেক্টেড কোশ্চেন্স করেছিলাম, সেখানে কিন্তু এই কোশ্চেন্স ছিল। ঠিক আছে, তারপর বেস করে দেখো ডিফারেন্ট টাইপের কোশ্চেন্স দেওয়া হয়েছে। আমরা জানি এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলে একটি সংস্থা আছে, ট্রান্সপারেন্সি। ঠিক আছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে, তাদের দ্বারা এই সূচককে কিন্তু কি করা হয়, বের করা হয়। ঠিক আছে, এবং এখানে কি হয়, এই বছর বিশ্বের টোটাল 180টা দেশ তোমাদের এখানে কভার করা হয়েছে। এবার তোমাদের বলেছে এই যে আমাদের আমেরিকা আছে, তার স্কোর কত। দেখো, আমেরিকার যে তোমাদের প্লেসমেন্ট এই 180টার মধ্যে হয়েছে 65th, অর্থাৎ 65তম। ঠিক আছে, ওকে, তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে, 65। এখানে স্কোর জিজ্ঞাসা করা হয়েছে, এটা প্লেসমেন্ট। তবে যদি দেখো, অনেক সময় কী হয়, প্লেসমেন্টকেই স্কোর দিয়ে প্রশ্ন দেওয়া হয়, স্কোর কিন্তু ডিফারেন্ট হয়। ঠিক আছে, স্কোর হচ্ছে তোমাদের 0 থেকে, সরি আমি একটু ভুল বলছি, 65 হয়েছে 100-র মধ্যে। স্কোর তোমাদের 0 থেকে 100 এই লেভেলে তোমাদের স্কোর দেওয়া হয়। 0 হচ্ছে সব থেকে দুর্নীতিগ্রস্ত বা সব থেকে করাপ্টেড কান্ট্রি।
আর যত 100-এর কাছে যাব তত আমরা ভালো পাবো, অর্থাৎ ভালো দেশ পাবো। ঠিক আছে, এটা খারাপ, এটা ভালো। তো এখানে আমেরিকা তোমাদের 65th পজিশানে আছে এই 100-র মধ্যে। সরি, 65th পজিশানে নেই, 65th স্কোর করেছে। অর্থাৎ 100 যদি তোমাদের খাতা হয়, তোমার যদি খাতায় হয় 100, মানে যেমন ধরো তোমাদের ক্লাসে কী থাকে, দুটো জিনিস হয়। এক হচ্ছে 100-র মধ্যে পরীক্ষা হয়, তুমি ধরো 95 পেয়ে ফার্স্ট হচ্ছ, তার মানে তোমার দেখো স্কোর হচ্ছে 95, তুমি প্লেসমেন্ট হচ্ছে তোমার ফার্স্ট। তেমনই এখানে এটা হচ্ছে তোমাদের প্লেসমেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের স্কোর। স্কোর কত করেছে আমেরিকা? 100-র মধ্যে 65 পেয়েছে। এবং কত তমতে দাঁড়িয়ে আছে এটা একটু বলে দিই, যে আমেরিকা কত তমতে দাঁড়িয়ে আছে। 1 মিনিট, কারণ এই নিয়ে প্রশ্ন আসছে। আচ্ছা, তার আগে বলি ভারত কততে দাঁড়িয়ে আছে। আগের দিন তোমাদের এটা নিয়ে তোমাদের বলেছিলাম যে ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া কিন্তু স্কোর করেছে এবছর 96 আউট অফ 100। ঠিক আছে, অর্থাৎ 180টা দেশের মধ্যে ইন্ডিয়া এবছর কিন্তু 96তমতে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, মানে ইন্ডিয়া 96তম পজিশানে আছে। এটা হচ্ছে ইন্ডিয়ার পজিশান, যেমন তুমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হও সেরকম পজিশান এটা। এবার ইন্ডিয়ার স্কোর বলবো, স্কোর কত ইন্ডিয়ার? স্কোর 100-র মধ্যে ইন্ডিয়া পেয়েছে হচ্ছে মাত্র 38। তার মানে যথেষ্ট করাপশান ইন্ডিয়াতে কিন্তু আছে, অ্যাজ পার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা বলছে। ঠিক আছে, ওদের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, এটা যদি আমরা দেখি এটা 2024-এর কিন্তু, মানে এই ব্যাপারটা 2025 সালে বেরোয়, 2024 অর্থাৎ আগের বছরেরটা পরের বছর বেরোয়। 2025-এরই রিপোর্ট এটা, কিন্তু বেরিয়েছে 2024-এটা 2025-এ বেরোয়। আমরা যদি ইন্ডিয়া 2023-এর রিপোর্ট দেখি, যেটা কিনা 2024-এ বেরিয়েছিল, 2023-এর রিপোর্ট দেখি যেটা কিনা ইন্ডিয়া 2024-এ বেরিয়েছিল, বুঝতে পারছো আশা করি। তো তাতে স্কোর ইন্ডিয়া কত করেছিল, মানে কত তমতে দাঁড়িয়েছিল ইন্ডিয়া? 93তমতে দাঁড়িয়েছিল 180টা দেশের মধ্যে। 180টা দেশের মধ্যে ইন্ডিয়া 93। এটা হচ্ছে পজিশন, পয়েন্ট টু বি নোটেড। স্কোর আমার মনে নেই, স্কোরটা আমার মনে নেই, তোমার চাইলে ইন্টারনেট খুলে চেক করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো স্কোর আমার মনে নেই, এটা পজিশন বললাম। 180 আউট অফ 93 আউট অফ 180টা। ঠিক আছে, 180টা দেশের মধ্যে 93তমতে দাঁড়িয়েছিল ইন্ডিয়া। ঠিক আছে, ক্লিয়ার? তো ডেফিনেটলি স্কোর সে বছর একটু বেশি করেছিল। এবছর যেমন স্কোর 38 করেছে, পাস মার্কস নিয়ে এসছে, আগের বছর ডেফিনেটলি একটু বেশি করেছিল, কারণ 93তমতে দাঁড়িয়েছিল। বোঝাতে পারছি আমি? আচ্ছা, চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, তার আগে বলবো আমেরিকার তোমাদের পজিশান কি। চলো, দেখো এটা তো তোমাদের ছিল স্কোর। পজিশান হচ্ছে আমেরিকার 28। ঠিক আছে, অর্থাৎ 180টা দেশের মধ্যে আমেরিকা 28তম স্থানে দাঁড়িয়ে আছে। স্কোর করে কত? 65। 100-র মধ্যে 65 স্কোর করে 180টা দেশের মধ্যে আমেরিকা কততে দাঁড়িয়ে আছে? 28তমতে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বোঝাতে পারছি? হাইয়েস্ট স্কোর কে করেছে? হাইয়েস্ট স্কোর করেছে হচ্ছে ডেনমার্ক করেছে হচ্ছে তোমাদের হাইয়েস্ট স্কোর করেছে। ক্লিয়ার? ডেনমার্কের যদি স্কোর আমরা বলি, ডেনমার্ক হচ্ছে তোমাদের স্কোর করেছে 90 আউট অফ 100, এবং এই জন্যই ফার্স্ট হয়েছে। ঠিক আছে, এই রিপোর্ট তোমাদের বেরিয়েছে ফেব্রুয়ারি 2025-এ। ঠিক আছে, ফেব্রুয়ারি 2025-এ বেরিয়েছে, কারণ এটাও প্রশ্ন আসছে যে ফেব্রুয়ারি কোন মাসে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, এরকম প্রশ্ন কিন্তু রেলওয়েতে জিজ্ঞাসা করা হয়েছে। মানে অদ্ভুত জিনিস করা হচ্ছে, যে জিনিস পড়া সম্ভব না, বোঝা সম্ভব না, এগুলো তো মনে রাখা সম্ভব, বাট এই পার্ট কোন মাসে প্রকাশ করা হয়েছে এটা রিয়েলি অদ্ভুত। ঠিক আছে, এটা নিয়ে আওয়াজ ওঠানোর আমার মনে হয় দরকার, কারণ এমন কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া উচিত যেটা স্টুডেন্টরা পারবে। এমন কারেন্ট অ্যাফেয়ার্স তুমি দিচ্ছ যেটা স্টুডেন্টরা পারবেই না। ঠিক আছে, যদি আমি বলি যে বিদ্যাসাগরের 10তম পুরুষের নাম কি, আমি যে এরকম ধরো জিজ্ঞেস করলাম বাই চান্স, যে আমাদের যিনি বিদ্যাসাগর ওনার 10তম পুরুষের নাম কি, যদি আমরা এটাকে হিস্ট্রি স্ট্র্যাটেজিকে বলে চালিয়ে দিই, তাহলে এটা পসিবলই নয় অ্যান্সার দেওয়া। তো এরকম ধরনের কোশ্চেন্স করলে একটু অদ্ভুত লাগছে বই কি। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে তোমাদের ওভারঅল ব্যাপার। চলো আমরা নেক্সট পয়েন্টটায় যাবো। অনেক কোশ্চেন এখান থেকে আসতে পারে, যদি আমেরিকা জিজ্ঞেস করতে পারে তো ডেনমার্কে ডেফিনেটলি জিজ্ঞেস করতে পারে, সেই জন্য আমি তোমাদের টোটালটা বললাম। চলো পরেরটাতে। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025-এ মনীষা ভানওয়ালা কোন মহিলা ওজন বিভাগে ভারতের জন্য প্রথম স্বর্ণপদক জিতেছেন? ভেরি ইম্পর্টেন্ট। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারত ফার্স্ট গোল্ড মেডেল জিতেছে, সেটা হচ্ছে মনীষা ভানওয়ালা দ্বারা। ইনি হচ্ছেন রোটাক। ঠিক আছে, রোটাক বলে একটা জায়গা আছে হরিয়ানার, সেখানকার মেয়ে। ঠিক আছে, হরিয়ানা। ঠিক আছে, সেখানকার মেয়ে, এবং উনি জিতেছেন হচ্ছে তোমাদের 62 কেজিতে, যদি আমার মনে পড়ছে, হ্যাঁ 62 কেজি। দেখো এটা নিয়ে আগে কি প্রশ্ন এসেছিলো, সেটা হচ্ছে 8 তারিখ তোমাদের থার্ড শিফটে প্রশ্ন এসেছিলো অন্তিম পোগালকে নিয়ে। ঠিক আছে,
অন্তিম পঙ্গালকে নিয়ে বা পোগাল যাই উচ্চারণ করো না কেন, এনাকে নিয়ে প্রশ্ন এসেছিলো। এনাকে নিয়ে কী প্রশ্ন এসেছিলো যে ইনি মানে কে জিতেছেন সেটা তোমাদের প্রশ্ন দিয়েছিল। তো আমি ওখানে অন্তিম পোগাল বলেছিলাম এবং তোমাদের সবটা বলে দিয়েছিলাম যে ইনি 53 কেজিতে কিন্তু জিতেছেন। এবং ইনি কী জিতেছেন, ইনি কিন্তু ব্রোঞ্জ জিতেছেন, নট সোনা, ব্রোঞ্জ। ইনি কিন্তু ব্রোঞ্জ জিতেছেন। টোটাল ইন্ডিয়া কিন্তু তোমাদের 10টা পদক জিতেছে, তার মধ্যে একটা হচ্ছে তোমাদের গোল্ড, 3টে হচ্ছে তোমাদের ব্রোঞ্জ, আর 6টা হচ্ছে তোমাদের 3টে হচ্ছে তোমাদের সিলভার, 3টে হচ্ছে তোমাদের সিলভার, আর 6টা হচ্ছে তোমাদের কি ব্রোঞ্জ। ঠিক আছে, একটা কাজ করছি আমি তোমাদের এর একটা লিস্ট দিয়ে দিচ্ছি, কারণ এর ওপর বেশ করে প্রশ্ন আসছে যখন নেক্সট শিফটগুলোতেও আসতে পারে। চলো, আচ্ছা, লিস্টে যাওয়ার আগে কোথায় এটা খেলা হয়েছে সেটা হচ্ছে আম্মান। এটা হচ্ছে জর্ডনের রাজধানী। আম্মান বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে জর্ডন বলে যে দেশ আছে তার রাজধানী, সেখানে কিন্তু এটা খেলা হয়েছে। ওকে, এবং মার্চ মাসে খেলা হয়েছে। আমি কতই মার্চ এমনি মনে রাখতে পারবে না, ওই জন্য আমি মার্চ মাস দিয়ে রাখছি। মার্চ 2025 খেলা হয়েছে। তো দেখতে পাচ্ছ খেলার বিষয়ে তোমরা যখন পরবর্তীকালে এই যেমন তোমাদের এলপি আসছে, টেকনিশিয়ান আসছে, ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই ধরনের প্রশ্নগুলো। আমি তোমাদের ওই জন্য বলেছিলাম এনটিপিসিতে যে প্রশ্ন 2025 পড়েছে সেগুলো তোমরা অবশ্যই ভালো করে করো, কারণ দেখবে ওর থেকে এবার লোকে কী করেছে, স্টুডেন্টে কি শুধু কোশ্চেনগুলো করে চলে গেছে। আরে না, যেমন এখানে তোমাদের শুধু মনীষা ভানুয়ালির প্রশ্ন পড়েছে, কালকে জিজ্ঞেস করতে পারে মনীষা ভানুয়ালা ভারতের কোন রাজ্যের মানুষ, হরিয়ানার মানুষ, এরকম প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো তোমাকে এভরিথিং খেয়াল রাখতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দুদিনে পড়ে পারা যায় না, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে রেগুলারলি পড়তে হয়, রেগুলার বেসিসে পড়তে হয়, মানে অনেকটা প্র্যাকটিসের ব্যাপার। তুমি দেখলে মনে পড়বে, এরকম সব জিনিস মনে থাকবে না তোমার, কিন্তু তুমি যে দেখবে তোমার মনে পড়ে যাবে, এরকমভাবেই কারেন্ট অ্যাফেয়ার্সকে পড়তে হয়। পরেরটা চল, দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লিস্ট। তোমরা যদি চাও আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স করানো হোক, আমি তো করাবো না, কারণ আমাদেরকে একজন আছেন উনি তাহলে করাবেন, ঠিক আছে। তো মানে এটা ডিটেলস বেসিসে, এটা তো তোমাদের পরীক্ষার জন্য আমি তোমাদের তুলে দিচ্ছি, যে যা পড়ছে তার উপর বেস করে ডিটেলসে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো নেক্সট একজন থাকবেন, উনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবেন, আমি চেষ্টা করছি এটা। তো মনীষা ভানওয়ালা, ওম্যান্স 62। কেন আমি এই ইনিশিয়েটিভটা নিচ্ছি আমি তোমাদের বলে দিচ্ছি। আমি এখন দেখতে পাচ্ছি যে ম্যাথ, সায়েন্স, জিকে থেকে মানে স্ট্যাটিক জিকে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন। সিলেকশন কারেন্ট অ্যাফেয়ার্স দেবে এরকম একটা ব্যাপার, মানে যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাক করতে পারবে সেই সিলেকশন পাবে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত টাফ দিচ্ছে, সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ভালো রেঞ্জের একটা দরকার, যেখানে তোমরা পাবে এবং সেটা ফ্রিতেই থাকবে, ঠিক আছে। তো দেখো মনীষা ভানুওয়ালা, আমি তোমাদের বললাম যেটা ওম্যান 62 কেজিতে উনি গোল্ড জিতেছেন, ঠিক আছে। তারপরে ঋত্বিকা হুডা, উনি হচ্ছেন ওম্যান 76 কেজিতে উনি সিলভার জিতেছেন, ঠিক আছে। উদিত, উনি 61 কেজিতে সিলভার জিতেছেন। দীপক পুনিয়া, উনি 92 কেজিতে সিলভার জিতেছেন। দীপক পুনিয়া কিন্তু অলিম্পিকেও কিন্তু ছিলেন। তো এই তিনজনের নাম, এরা কিন্তু সিলভার। এবার যারা আসছেন তারা হচ্ছে তোমাদের ব্রোঞ্জ। চলো এবার নেক্সট পেজে যাবো আমরা। এটা হচ্ছে তোমাদের এশিয়ান, যদি কেউ পরবর্তীকালে বুঝতে না পারো আমি একটু লিখেও দিচ্ছি এখানে, ঠিক আছে। চলো নেক্সট পেজে চলো, এখানে আমি লিখে রাখছি, তোমার পিডিএফে পেয়ে যাবে। দেখো এই হচ্ছে 6জন যারা ব্রোঞ্জ জিতেছেন। দেখতে পাচ্ছ অন্তিম পোঙ্গাল, যেটা নিয়ে প্রশ্ন অলরেডি এসছে, ইনি হচ্ছেন 53 কেজিতে, ইনি কিন্তু তোমাদের কম্পিট করেছিলেন এবং উনি ব্রোঞ্জ জিতেছেন। মানসি লাদার, উনি কিন্তু ওম্যান্স 68 কেজিতে উনি ব্রোঞ্জ জিতেছেন। মুস্কান, উনি 59 কেজিতে ব্রোঞ্জ জিতেছেন। দীনেশ গোলিয়া, উনি কিন্তু 125 কেজিতে ফ্রি স্টাইলে ব্রোঞ্জ জিতেছেন। সুনীল কুমার, উনি কিন্তু 87 কেজিতে গোল্ড নয় ব্রোঞ্জ জিতেছেন। নীতিশ হচ্ছে উনি কিন্তু 97 কেজিতে ব্রোঞ্জ জিতেছেন। এগুলো সবই তোমাকে মনে রাখতে হবে, মনে রাখা খুবই কষ্টসাধ্য কাজ, সেটাও আমি জানি, কিন্তু আমি ইনফরমেশনটা দিয়ে রাখছি, তোমরা যতটা পারো চেষ্টা করো একটু মনে রাখা, ঠিক আছে। যেমন দীনেশ গোলিয়া ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, সুনীল কুমার এই নামটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, মনীষী লেদার, এই তিনটে নাম অ্যাটলিস্ট করে রাখো, এই তিনটে নাম ইম্পর্টেন্ট হচ্ছে, ঠিক আছে। কারণ দীনেশ গোলিয়া সবথেকে বড়, সবথেকে বেশি কেজিতে উনি কিন্তু ব্রোঞ্জ জিতেছেন, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, সম্প্রতি অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কোন অভিনেতা হয়েছেন? অ্যান্সার তোমাদের হবে পবন কল্যাণ, ঠিক আছে। ইনি একজন জনসেনা পার্টির ইনি হচ্ছেন চিফ ছিলেন, ঠিক আছে, এবং আছেনও। তো জনসেনা পার্টির যে চিফ, ইনি হচ্ছেন জনসেনা পার্টির চিফ, এবং ইনি কিন্তু এই একজন অভিনেতাও বটে। তিনি কিন্তু অন্ধ্রপ্রদেশের কী হয়েছেন, সম্প্রতি কিন্তু উপমুখ্যমন্ত্রী হয়েছেন, ঠিক আছে। ডেপুটি চিফ মিনিস্টার, উপমুখ্যমন্ত্রী ইংরাজি কি লেখা আছে সম্ভবত, হ্যাঁ, ডেপুটি চিফ মিনিস্টার অফ অন্ধ্রপ্রদেশ। চলো নেক্সট প্রশ্ন, 2025 107তম জাতীয় উদ্যান হিসাবে কোন স্থানটিকে ঘোষণা করা হয়েছে? হুইচ সাইট ওয়াজ নোটিফাইড অ্যাট ইন্ডিয়ান্স 107তম ন্যাশনাল পার্ক ইন এপ্রিল 2025, ঠিক আছে। অ্যান্সার তোমাদের কী হবে? অ্যান্সার তোমাদের হবে শিমলিপাল ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের উড়িষ্যার
ঠিক আছে, ওড়িশার অন্তর্গত একটি ন্যাশনাল পার্ক, এবং এটা হচ্ছে 107তম ন্যাশনাল তোমাদের পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, 107তম কি ন্যাশনাল পার্ক। এর আগে উড়িষ্যার ভিতরকণিকা বলে এই যেটা প্রথমে দেওয়া ছিল, এটা আগে হয়েছে। ভিতরকণিকা তোমাদের জাতীয় উদ্যান হিসাবে, ভিতরকণিকাকেও কিন্তু জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে, এর আগে করা হয়েছিল। কিন্তু এখানে বলেছে যে এপ্রিল 2025-এ, এপ্রিল 2025-এ কিন্তু সিমলিপালকে করা হয়েছে, এবং এটা একটা টাইগার রিজার্ভ, ঠিক আছে, এটা এখানে বাঘের জন্য বিখ্যাত এরা। ওকে, আগে প্রশ্ন আসতো যে কোনটি নিচের কোনটি বাঘের জন্য বিখ্যাত, ইজিলি মনে রাখা যেত, কিন্তু এখন এরকম ধরনের প্রশ্ন আসছে। আশা করি বোঝাতে পারছি তোমাদের, একটু টাফ প্রশ্ন আসছে, একটু ভালো করে যাও। উড়িষ্যার আরেকটা যেটা তোমাদেরকে করা হয়েছে সেটা হচ্ছে ভিতরকণিকা। চলো নেক্সট পয়েন্টটাতে। পরের প্রশ্ন, খো খো বিশ্বকাপ 2025-এর ফাইনালে ভারতীয় পুরুষ দল কোন দলকে পরাজিত করেছে? দেখো, ভারতীয় পুরুষ দলও নেপালকে পরাজিত করেছে, ইভেন মহিলা দলও যারা ছিল ইন্ডিয়ান, তারাও কিন্তু নেপালকেই পরাজিত করেছে। ভারতীয় মহিলা দল, ইন্ডিয়ান, ঠিক আছে, ওম্যান যে টিম, তারাও কিন্তু নেপালকেই পরাজিত করেছে, নেপালকেই পরাজিত করেছে, ঠিক আছে। তো দুটো ক্ষেত্রে অ্যান্সার আমাদের এটা হবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, সেটা হচ্ছে এটা আমাদের নিউ দিল্লিতে হলো, নিউ দিল্লিতে প্রথমবারের জন্য আমাদের এই খোখো তোমাদের যে চ্যাম্পিয়নশিপ 2025 আয়োজন করা হয়েছিল, এবং এটা আয়োজন করা হয়েছিল ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে, ঠিক আছে, ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন্স। চলো নেক্সট পয়েন্টটাতে। পরের প্রশ্ন, জাতিসংঘ সাসাকাওয়া অ্যাওয়ার্ড 2025 দুর্যোগ ঝুঁকি হ্রাস কারা পেয়েছেন? দেখো, এখানে দুজনের নাম আছে। ভারত থেকে পেয়েছেন ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র, আর ইন্দোনেশিয়া থেকে আরেকজন পেয়েছেন, যেটার নাম এখানে দেওয়া নেই, বাট পরবর্তীকালে হয়তো এর ওপর বেস করে প্রশ্ন দেওয়া যেতেই পারে। ইন্দোনেশিয়া থেকে পেয়েছেন, তিনি হচ্ছেন হরমুক্তি বা সামথিং, ঠিক আছে, হরমুক্তি রোহায়ু, ঠিক আছে, হরমুক্তি রোহায়ু এরকম নাম ছিল। বাংলা লিখলে এরকম নামই আসে, ইংলিশ লিখলে বেটার হয়। তো ইনি হচ্ছেন পেয়েছেন, কিন্তু রোহায়ু শব্দটা মনে রাখবে, তাহলে বেটার আসবে, তোমাদের নামটা মনে থাকবে হরমুক্তি রোহায়ু, ঠিক আছে। ইনিও কিন্তু ইন্দোনেশিয়া থেকে পেয়েছেন, ঠিক আছে। আরেকটা জিনিস, এইটা দেওয়া হয় জাতিসংঘ দ্বারা, UNDRR দ্বারা দেওয়া হয়, যার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে অবস্থান করছে। কোথায় অবস্থান করছে? জেনেভাতে কিন্তু যার হেডকোয়ার্টার অবস্থান করছে। আচ্ছা, জেনেভা জি হবে, সরি, জেনেভাতে অবস্থান করছে। আর জেনেভা কিন্তু সুইজারল্যান্ডের রাজধানী, ঠিক আছে, সুইজারল্যান্ড। জেনেভা কোথায় অবস্থান? জেনেভা কিন্তু সুইজারল্যান্ডের। এই UNDRR এর পুরো কথা কি? এটা হচ্ছে ইউনাইটেড নেশনস, আশা করি বুঝতে পারছো, ইউনাইটেড নেশনস। এই যে ডি মানে হচ্ছে ডিজাস্টার, ডি মানে কি? ডিজাস্টার, ঠিক আছে। আর মানে হচ্ছে রিস্ক, RISK রিস্ক, ঠিক আছে। এটা মানে হচ্ছে রিডাকশান, ঠিক আছে, রিডাকশান। কিন্তু এর পুরো কথা এটা নয়, এর পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস ফর, ঠিক আছে, ইউনাইটেড নেশনস অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশান, এই হচ্ছে পুরো নাম হয়, এবং এর হেডকোয়ার্টার জেনেভাতে সুইজারল্যান্ডে অবস্থান করছে, ঠিক আছে। এর উপর বেশ করে প্রশ্ন আসতেই পারে, দিয়ে দিলাম। আর ইন্ডিয়া থেকে কে পেয়েছে? ইন্ডিয়া থেকে পেয়েছেন কিন্তু মৃত্যুঞ্জয় মহাপাত্র, উনি কিন্তু এই পুরস্কার পেয়েছেন, ওই জন্য এটা ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন বলা হয়েছে যে অটল টিঙ্কারিং যে ল্যাব আছে, তার কতগুলো 2025-26 স্থাপনের কথা বলা হয়েছে? অ্যান্সার হবে তোমাদের 50,000, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন, অঙ্কিতা AI অ্যাঙ্কারটি সম্প্রতি কোন রাজ্য চালু করেছে? দেখো, এর পুরো কথা আছে, এই অঙ্কিতার ফুল ফর্ম আছে, অঙ্কিতা ANKITA, এবং এর ফুল ফর্ম বিশাল বড়। প্রথম হচ্ছে এই যে আই মানে হচ্ছে ইনফরমেশনাল টেকনোলজি, ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি, আমি টেকনোলজিকে TCH বলে ছেড়ে দিচ্ছি। এ মানে অ্যাঙ্কর, এই যে এ মানে হচ্ছে অ্যাঙ্কর, ঠিক আছে। অ্যাঙ্কর কারা? যারা হচ্ছে দেখবে স্টেজে ওঠার পরে বিভিন্ন ব্যক্তিরা আছে যারা অ্যাড্রেস করেন, ওদেরকে অ্যাঙ্কর বলা হয়, ঠিক আছে। মাইক দিয়ে অ্যাড্রেস করানো হয়, ওই যে মাইক যারা ধরেন ওদেরকে অ্যাঙ্কর বলা হয়। তাই ইনফরমেশন টেকনোলজি অ্যাঙ্কর, ঠিক আছে, গেল। এ মানে হচ্ছে কি? এ মানে হচ্ছে আসাম। এ মানে হচ্ছে আসাম, ঠিক আছে। এ মানে হচ্ছে আসাম, ঠিক আছে। এন মানে হচ্ছে নিউ এজ, ঠিক আছে। কে শব্দের অর্থ হচ্ছে নলেজ বেসড। কোথায় লিখি? এখানে লিখে দিচ্ছি, নলেজ, KNOWLEDGE, নলেজ বেসড,
তার মানে পুরো কথা কী হলো তাহলে? পুরো কথা হলো আসাম নিউ এজ নলেজ বেসড ইনফরমেশন টেকনোলজি অ্যাঙ্কার। ঠিক আছে, এটা তোমাদের আমাদের আসামের যিনি সিএম মানে চিফ মিনিস্টার তিনি হচ্ছেন হেমন্ত শর্মা। ঠিক আছে, এখনও বর্তমান তিনি এটা চালু করেছেন আসামে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? ডেফিনেটলি আসাম হবে। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু 2025-এই চালু হয়েছে, তো খুবই ইম্পর্টেন্ট। পরেরটায় চলো। বলেছে যে নীতি আয়োগের নীতি আয়োগের যে মিটিং আছে তাতে সভাপতিত্ব কে করেছেন? তো 10ম যে গভর্নিং কাউন্সিল অফ মিটিং নীতি আয়োগে তাতে সভাপতিত্ব ডেফিনেটলি করেন নরেন্দ্র মোদী। পিএমই সবসময়ের জন্য মনে রাখবেন, নীতি আয়োগের যে প্রধান হয় সে হচ্ছে পিএম, অর্থাৎ প্রাইম মিনিস্টার। ওকে, চলো পরেরটাতে। নেক্সট প্রশ্ন, ভারতে $200 বিলিয়ন সুযোগ আনলক করা সম্পর্কে ইলেকট্রিক ভেহিকেল ইন ইন্ডিয়া শীর্ষক রিপোর্ট কোন প্রতিষ্ঠানের প্রকাশ করেছে? কালকে প্রশ্ন দিতে পারে যে $200 বিলিয়ন কত বিলিয়ন এখানে সুযোগ দেওয়া হয়েছিল, এর ওপর বেশ করে প্রশ্ন দিতে পারে। ওই জন্য এখানে যেটা আমি প্রশ্নে ইনফরমেশন আকারে রেখেছি সেটাও তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু $200 বিলিয়ন, পয়েন্ট টু বি নোটেড। অ্যান্সার হবে তোমাদের নীতি আয়োগ। ঠিক আছে, এই প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান প্রকাশ করেছে? নীতি আয়োগ প্রকাশ করেছে। চলো দেখো, সব কটাতে আমি এক্সট্রা ইনফরমেশান নেই বলে দিচ্ছি না, যেগুলোতে দেওয়ার দরকার সেগুলোকে ডেফিনেটলি দেবো। আর তোমরা দেখলে প্রথমে 9টা স্লাইড হয়েছিল, তারপর তোমাদের আবার 1 দাগ থেকে স্টার্ট হয়েছে, কারণ দুটো ফর্মে স্লাইডগুলো তৈরি করা হয়েছে। এবার একজন বলেছে কালকে যে স্যার দাগ নম্বর দিন। দেখো সত্যি কথা বলতে পরীক্ষা চলছে, প্রচুর জিনিস করাতে হচ্ছে, অনেক সময় দাগ নম্বর দেওয়ার মতো সময় থাকে না। ঠিক আছে, সুতরাং এটা তোমরা খাতা লিখবে তখন তোমার দাগ নম্বর দিয়ে দেবে, এটাতে বলার কিছু নেই। ওকে, তবুও এটা অ্যাকচুয়ালি কারোর কথা শুনে দাগ নম্বর রেখেছি তা নয়, স্লাইডটা যেভাবে তৈরি হয় আমরা সেভাবেই পড়াই, কারণ এখন যত ইনফরমেশান তোমাদেরকে দিতে পারবো তত ইম্পর্টেন্ট। ডাক নম্বর স্যার আপনি মানে কালো রেখেছেন না স্লাইড নীল রেখেছেন, এগুলো কোনো ম্যাটার করছে না, এখন ম্যাটার করছে ইনফরমেশান পাওয়া, পরীক্ষায় প্রস্তুতি নেওয়া, এইটার দিকে ফোকাস করো। তো এখানে বলেছে যে মে 2025-এ কোন ব্যাংক কর্মীদের ভবিষ্যতের জন্য নেক্সট লিপ নামক একটি কর্মী সম্পৃক্ততা এবং প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। মানে একটা ব্যাংক আছে, যে ব্যাংক কী করেছে তাদের কর্মীদের ভালো করে প্রশিক্ষণ দেওয়ার জন্য নেক্সট লিপ, পরবর্তী ধাপ, নেক্সট লিপ, একটা নাম হচ্ছে নেক্সট লিপ বলে একটা কী করেছে তোমাদের কর্মসূচি চালু করেছে। তো কোন ব্যাংক সেটা? অ্যান্সার তোমাদের হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অ্যান্সার কী হবে তোমাদের? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবার ধরো কালকে প্রশ্ন দিল যে শ্রী চাল্লা শ্রীনিবাসনু শেট্টি ইনি কোন ব্যাংকের হেড আছেন? ঠিক আছে, মানে চেয়ারম্যান হিসেবে আছেন। তো অ্যান্সার তোমাদের হবে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নভেম্বর 2024 থেকে ইনি কিন্তু চেয়ারম্যান হিসেবে আছেন। কার? যে ব্যাংকের কথা বলছি তার চেয়ারম্যান বা চেয়ারপারসন বলতে পারো অফ এসবিআই। ঠিক আছে, এসবিআই এর চেয়ারপারসনকে শ্রী চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। ঠিক আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার তখন হবে। ওকে, তো এটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে তোমরা মনে রাখতে পারো। নেক্সট চলো পরেরটাতে। নেক্সট প্রশ্ন, কোন স্প্রিন্টার গত 11 বছর ধরে 10 সেকেন্ডের কম সময়ে 100 মিটার দৌড় সম্পন্ন করে আসছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এটা ইন্টারন্যাশনালি খুব হাইপড হয়েছিল একটা সময়। ঠিক আছে, এনার নাম হচ্ছে আকানি সিম্বাইব। কোথায় আছে? এই যে, ইনি অ্যাকচুয়ালি দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকার স্প্রিন্টার, অ্যাকচুয়ালি স্প্রিন্টার মানে দৌড়বিদ। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দ্য অ্যান্সার উইল বি দিস। নেক্সট চলো। নেক্সট প্রশ্ন তোমাদের দিয়েছে ওয়াক আপ অধিনিয়ম 2025 এর অল্টারনেট নাম কি? নতুন নামকরণ কি করা হয়েছে? ফার্স্ট, এইটা ইউনিফাইড ওয়াক আপ ম্যানেজমেন্ট ক্ষমতায়ন এবং দক্ষতা এবং বিকাশ আইন 1995, এটা নতুন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এর নামকরণ এইটা করা হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? দেখো এই যে অ্যাক্ট আছে, এই অ্যাক্টের অ্যাকচুয়াল যে নেম এখন করা হয়েছে সেটা হচ্ছে উম্মিদ, পয়েন্ট টু বি নোটেড। এটা দিয়ে প্রশ্ন আসতে পারে যে উম্মিদ আইনের ফুল ফর্ম কী? সেটা হচ্ছে ইউনাইটেড ওয়াক, এই যে ইউনিফাইড, এটা ইউনাইটেড হবে, সরি ইউনিফাইড নয়, এটা ইউনাইটেড। ওকে, তোমরা দেখে নিই একটু, এটা হবে ইউনাইটেড। আমি লিখেও দিচ্ছি এখানে, বাংলা করতে গেলে এই সমস্যাটা হয়েছে। এটা হবে ইউনাইটেড ওয়াক আপ ম্যানেজমেন্ট। ঠিক আছে, ইউনাইটেড, ওকে, ইউনাইটেড ওয়াক আপ ম্যানেজমেন্ট। দেখো, ইউনাইটেড ওয়াক আপ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট, এর ফুল ফর্ম, উমিদের ফুল ফর্ম হচ্ছে এইটা। এটা একবার মনে রেখো, প্রশ্ন আসতে পারে। চলো, ভারতের কোন নতুন শহরকে সম্প্রতি লেপার্ড ক্যাপিটাল বা তেন্দুয়া রাজধানী বলা হয়েছে? যেহেতু হিন্দিতে নামকরণ করা হয়েছে, ইন্ডিয়া ওখান থেকে হিন্দিতেই এসছে, তোমাদের লেপার্ড ক্যাপিটাল বলা হয়েছে। অ্যান্সার তোমাদের হবে বেঙ্গালুরু। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা, এবং এটা 2025-এই রিসেন্টলি করা হয়েছে একদম। চলো নেক্সট পয়েন্টটাতে সরি
রিয়েলি সরি। বলছে সেপ্টেম্বর 2025-এ আশিস পান্ডেকে, ঠিক আছে, কোন ব্যাংকের নতুন এমডি এবং সিইও হিসেবে ঘোষণা করা হয়েছে? ওকে, তো অ্যান্সার তোমাদের কী হবে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো নয়। আচ্ছা, এই জায়গায় একটা তোমাদের এই দাগটা পড়েছে, এই দাগটাকে তুলে দিয়ে আমি কোশ্চেনটাকে আরেকবার নিয়ে আসছি। হ্যাঁ, এবার ক্লিয়ার। বলেছে সেপ্টেম্বর 2025-এ আশিস পান্ডেকে কোন ব্যাংকের নতুন এমডি এবং সিইও ঘোষণা করা হয়েছে? অ্যান্সার হবে তোমাদের ইউবিআই, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। পরের প্রশ্ন, এগুলোতে এক্সট্রা ইনফরমেশান নেই বলে দিচ্ছি না। 2025-এর মে মাসে ভারতের কোন শহরকে বেগার ফ্রি সিটি ঘোষণা করা হয়েছে? অ্যান্সার হবে তোমাদের ইন্দোর। ঠিক আছে, অ্যান্সার কী হবে? ইন্দোর। ইন্দোর কোথাকার? মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশ। ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চলো, কোন ভারতীয় ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে কল্যাণ কুমারকে নিয়োগ করা হয়েছে? থার্ড শিফটে ওটা পড়েছিল, তো সেকেন্ড শিফটে এটা। অ্যান্সার তোমাদের কী হবে? তোমাদের এটা হবে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এই টাইপেরগুলো রিসেন্ট যেটা 2025-এ হয়েছে, এইগুলো একটুখানি তোমরা একটু দেখে রেখো। 2025-এর 2-5টা দেখলেই হবে, তার থেকে যদি পরে ভালো, নাহলে কিছু করার নেই। ঠিক আছে, তো এগুলো একটু দেখে রেখো। তোমাদের চারপাশে নর্মালি যে ব্যাংকগুলো থাকে তার মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসছে। নেক্সট পরেরটায় চলো। দেখো, আর একটা প্রশ্ন তোমাদের এসেছিল, এটা আমি তোমাদের হাতে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ইসরো কিন্তু 2025-এর যে ইয়ার আছে, ইসরো 2025-এর যে বছর আছে, এই বছরটা আর কি, এই বছরকে ইসরো কী নামকরণ করেছে? সেটা হচ্ছে গগনযান। গগনযান ইয়ার। ঠিক আছে, মনে রাখবে, গগনযান বছর বলে নামকরণ করেছে। ওকে, আমি বাংলাতেও লিখছি, ইংরেজিতেও লিখছি, গগনযান ইয়ার বলে কিন্তু নামকরণ করেছে এটা ইসরো, এই বছরটাকে। ঠিক আছে, এছাড়া মনে রাখবে যে তোমাদের ন্যাশনাল যে অ্যাস্ট্রোনমি ডে, ঠিক আছে, জাতীয় যে মহাকাশ দিবস, অ্যাকচুয়ালি এটাকে ন্যাশনাল স্পেস ডে বলা হয়। তো আমি লিখছি ন্যাশনাল স্পেস ডে, জাতীয় মহাকাশ দিবস, ঠিক আছে, অফ ইন্ডিয়া, ন্যাশনাল স্পেস ডে। এটা বাই পিএম ঘোষণা করা হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী এই ঘোষণাটা করেছেন। এবং 23rd আগস্টকে এই দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, তো আমি এখানে পয়েন্টগুলো, তোমাদের কি পয়েন্টগুলোকে আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে মনে রাখবে এবছরে এই বছরের ইসরোর যে থিম ছিল, সেটা কী ছিল? THEME, থিম। এই থিম তুলেও কিন্তু প্রশ্ন দেয়। থিম হচ্ছে ফ্রম আর্যভট্ট টু গগনযান। ঠিক আছে, বানান একটু এদিক ওদিক হতে পারে, বাট মেন পয়েন্ট এটা মনে রাখবে, আর্যভট্ট টু গগনযান। এখানে তোমাদের ছিল ফ্রম এনশিয়েন্ট নলেজ টু তোমাদের, আমার যেহেতু মনে পড়ছে, এক মিনিট, হ্যাঁ, ইনফাইনাইট পসিবিলিটি। ঠিক আছে, পসিবিলিটি, বাংলাটা মনে পড়ছিল, ইংলিশটা মনে আসছিল না। ইনফাইনাইট পসিবিলিটি। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের টোটাল এই যে থিম ছিল, আর্যভট্ট থেকে গগনযান, এনশিয়েন্ট নলেজ থেকে ইনফাইনাইট পসিবিলিটির দিকে। ঠিক আছে, এইটা তোমাদের টোটাল একটা থিম হিসাবে ছিল। তো এটা হচ্ছে আমাদের 11 নম্বরের প্রশ্ন হিসাবে তুমি এটাকে নিতে পারো। এটা হচ্ছে 11 নম্বরের প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন তোমাদের যেটা হচ্ছে 12 নম্বরে, সেটা হচ্ছে তোমাদের ভিভা টেকনোলজি সামিট কোথায় হয়েছে? ভিভা টেকনোলজি, এগুলো একদম লাস্ট মুহূর্তে আমি পেয়েছি, সেই জন্য তোমাদের স্লাইড তৈরি করে রাখতে পারিনি, জাস্ট সকালবেলা। ভিভা টেকনোলজি সামিট, ঠিক আছে, মানে ওরা পাঠিয়েছিল, স্টুডেন্টরা যারা, ওরা পাঠিয়েছিল আমাকে রাত্রিবেলা, বাট সকালবেলা আমি পেয়েছি। ঠিক আছে, এটা কোথায় হয়েছে? এটা হচ্ছে 8th এডিশন হয়েছে এবং এটা জুনে হয়েছে। 8th এডিশন কোন মাসে হয়েছে? জুনে হয়েছে, জুন 2025-এই, বুঝতে পারছো অ্যাকচুয়ালি। এটা হয়েছে তোমার প্যারিসে, মানে ফ্রান্সে। কোথায় হয়েছে? প্যারিস বা ফ্রান্সে হয়েছে। একটা বিশাল বড় নাম দেওয়া ছিল, নামটাকে মনে করতে পারিনি, বাট মানে প্যারিসে হয়েছে, এটুকু 100% শিওর। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের 13 দাগ, 300তম বার্থ অ্যানিভার্সারিতে, ঠিক আছে, 300তম বার্থ অ্যানিভার্সারিতে, মানে জয়ন্তী উপলক্ষে, ঠিক আছে, মহারাষ্ট্রের
মহারাষ্ট্রের একটা জিনিস বলি, এখানে একজনের নাম ছিল, আমি নামটা একটু মনে করতে পারছি না, এক মিনিট। হ্যাঁ, নামটা মনে পড়েছে, অহিল্যা বাই হোলকার। ঠিক আছে, অহিল্যা বাই হোলকার। উনি মহারাষ্ট্রের মানুষ ছিলেন এবং ওনার সামাজিক ক্ষেত্রে ব্যাপক বড় অবদান আছে। ঠিক আছে, এবং ওনার 300তম বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে, আহিল্যাবাই হোলকারের বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে, ঠিক আছে, মহারাষ্ট্রে, আচ্ছা এটাকে আমি তোমাদের নিচে লিখছি, আহিল্যাবাই হোলকারের উপলক্ষে এখানে আদি শক্তি অভিযান চালানো হয়েছে, মানে লঞ্চ করা হয়েছে বেসিক্যালি। এটা কি, এই অভিযান হচ্ছে বেসিক্যালি ওম্যান এম্পাওয়ারমেন্টকে কেন্দ্র করে। ঠিক আছে, ইনি নিজেও একজন মহিলা ছিলেন। তো ওম্যান এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারী শক্তির উজ্জাগরণ এবং তাদেরকে অতিরিক্ত পাওয়ার বা অতিরিক্ত সোশ্যালাইজেশনের পাওয়ার দেওয়া, এর ওপর বেস করেই আদিশক্তি অভিযান কিন্তু চালানো হয়েছে। ঠিক আছে, আর আরেকটি জিনিস মনে রাখবে, ইনি হচ্ছেন বেসিক্যালি, ওনার নাম বলা হয়েছিল যে উনি কোথাকার বাসিন্দা, কোন ভিলেজের বাসিন্দা। চণ্ডী বলে একটি ভিলেজ আছে, গ্রাম আছে সেখানে, যেটা আগে নাম ছিল আমেদাবাদ। ঠিক আছে, আমেদাবাদ, এটার নাম চেঞ্জ করে এখন এই আমেদাবাদের মধ্যেই চণ্ডী ভিলেজ অবস্থান করে। এখন এটার নাম রাখা হয়েছে অহল্যানগরী। কী নাম রাখা হয়েছে? অহল্যানগর বা অহিল্যানগর। ঠিক আছে, অ্যাকচুয়ালি অহিল্যা, কারণ এনার নামে অহিল্যা বাই, ওই জন্য তার নাম অনুসারেই নামকরণটা করা হয়েছে অহিল্যানগর। ঠিক আছে, নতুন নামকরণ করা হয়েছে কি অহিল্যানগর। এটার উপর বেস করে রেল প্রশ্ন দিতেই পারে, সেই জন্য আমি তোমাদের করালাম। ঠিক আছে, অহিল্যানগর। চণ্ডী ভিলেজ মানে বলা হয়েছিল যে এনার বসস্থান কোথায়, তো ভিলেজের নাম তুলে দেওয়া হয়েছিল, আমেদাবাদ ফাদ কিছু দেয়নি। চণ্ডী ভিলেজ এবং আমেদাবাদের আহিল্যানগরের, এখন যার নাম হচ্ছে আহিল্যানগর, আগে নাম ছিল আমেদাবাদ, সেই আহিল্যানগরের চণ্ডী ভিলেজে ওনার বাসস্থান, এবং ওখানেই আদিশক্তি অভিযান বলে একটা ওম্যান সেলফ এম্পাওয়ারমেন্টের উপরে বেস করে একটা ক্যাম্পেন নতুন বা কার্যক্রম নতুন লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, চলো। তো আজকের মোটামুটি এই প্রশ্নগুলোই ছিল। তোমাদের কালকের যে সেকেন্ড অ্যান্ড থার্ড শিফট, মেনলি থার্ড শিফটের উপর বেস করে যে লেটেস্ট প্রশ্ন আমার কাছে এসছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দিস ইজ আ কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও বলতে পারো। ঠিক আছে, নিজেরা একবার এগুলোকে রিভাইজ করে নিও, নেক্সট শিফটে তোমাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, আর আমি এক্সপেক্টেড তোমাদের সায়েন্স কোশ্চেন্সও করাবো এরপরে। ওকে, থ্যাংক ইউ।